আমি এতদিন জানতাম ওরা গরু, কয়লা, বালি এগুলো চুরি করে, সিপিএম থেকে পুরো একটা নেতা চুরি করে নিচ্ছে এবং তারপরে ওর সামনেই দাঁড়িয়ে বলছে নাকি সিপিএমের এজেন্ট দেওয়ার এজেন্ট নেই। আমি বলছি আপনাদের লোক আছে তো, আপনাদের তৃণমূল করার লোক আছে তো, তাহলে আপনাকে কেন একটা বিজেপি থেকে একটা লোক নিতে হয়, কালকে একটা সিপিএম থেকে লোক নিতে হয়, কালকে একটা কংগ্রেস থেকে লোক নিতে হয়? আপনাদের তো নিজের নাকি মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন রামকৃষ্ণ তৃণমূল, শ্রমিক কৃষক তৃণমূল, সারদা তৃণমূল, সবাই তো তৃণমূল নাকি? তারপরেও কেন সিপিএম থেকে আপনাদেরকে ছেলে নিতে হচ্ছে? আপনারা মাঠে ময়দানে কেন একটা সৃজন ভট্টাচার্য, কেন একটা প্রতীকুর রহমানরা আপনারা কেন তৈরি করতে পারলেন না এতদিনে? আমি সিপিএমের 10টা নেতা নেত্রী যাদের খুব কম বয়স, যারা উঠে এসছে, তাদের নাম বলে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজটা করতে পারবেন? দুটো ভালো নেতার নাম বলতে পারবেন যারা গ্রহণযোগ্য আজকের দিনে দাঁড়িয়ে? হয়তো কিছু অফার এসছে। আর হ্যাঁ, একটা জিনিস তো প্রতীকুর রহমান নিজেই বলেছে যে এই দলে নাকি প্রশ্নহীন আনুগত্য উনি চেয়েছিলেন, যে প্রশ্ন করলে সব রকম উত্তর পাবেন উনি আশা করেছিলেন, সেটা উনি পাননি, তাই নাকি দল ছেড়েছেন। আমার বিশ্বাস এখন ওখানে গিয়ে উনি প্রশ্ন করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন আনিস খানকে খুন করেছিলেন, সেই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করবেন। লিপস অ্যান্ড বাউন্সের টাকা কোথায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন। পার্থ চ্যাটার্জিকে প্রশ্ন করবেন 50 কোটি টাকা কোথায় লুকিয়ে রেখেছিলেন, কেন লুকিয়ে রেখেছিলেন, আর কোথায় কত কত টাকা লুকিয়ে রেখেছেন। ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করবেন সেদিন কেন স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খাচ্ছিলেন। আশা করবো এই প্রশ্নগুলো উনি এবারে করতে পারবেন তৃণমূল কংগ্রেসে গিয়ে, এবং এই প্রশ্নগুলো করার পরে তার জিভ কাটা যাবে না। সামনেই বিধানসভা নির্বাচন, বঙ্গ রাজনীতি কিন্তু একদম তুঙ্গে। প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু একেবারে মাঠে নেমে পড়েছে জোর কদমে। সিপিআইএমের অবস্থানটা ঠিক কোনখানে, এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম মাইতি। দাদা, প্রথমেই তোমাকে আমাদের প্রশ্ন চ্যানেলে স্বাগত জানাই। দাদা, একটা প্রশ্ন প্রথমেই রাখবো যে 2026-এর বিধানসভা নির্বাচন একদম সামনে। একদিকে দেখা যাচ্ছে ভাতার রাজনীতি, অন্যদিকে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার সংকল্প নিচ্ছেন। সিপিআইএম মানুষের সামনে কী তুলে ধরবে? দেখুন, কোনোভাবে কোনো দিন ভাতার রাজনীতির বিরুদ্ধে আমরা ছিলাম না। সিপিএম কী করবে আমি ব্যক্তিগতভাবে জানি না। আমার যেটা মনে হয়, ভাতার রাজনীতি নিয়ে আমাদের কখনো কোনো দিন কোনো আপত্তি ছিল না। একজন মহিলা ভাতা পাচ্ছেন এবং কোনো বিধবারা তারা ভাতা পাচ্ছেন, কোনো বার্ধক্য যারা হয়ে যাচ্ছেন বার্ধক্য ভাতা পাচ্ছেন, স্কুলে ছেলেমেয়েরা সাইকেল পাবে। এটা শুধু যে তৃণমূল আমলে দেখছি তা তো নয়, এটা বুদ্ধদেব ভট্টাচার্যের আমল থেকেও হচ্ছে, জ্যোতি বসুর আমল থেকেও হচ্ছে এই জিনিসগুলো। এবং কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, দেখুন, একটা লোকের বয়স যেমন হবে সে বার্ধক্য ভাতা পাবে, তার বয়স হওয়াটা কোনো সরকারের হাতে নেই। কারোর স্বামী মারা যাবে কি মারা যাবে না, সে মহিলাটা বিধবা ভাতা পাবে কি না, সেটা সরকারের হাতে নেই, কারোর স্বামী মারা যাবেটা। কিন্তু কোনো ছেলে এই সরকারে চাকরি পাবে কি না, কোনো ছেলের ভবিষ্যৎ কী হবে, সেটা সরকারের হাতে আছে। তাদেরকে যখন দিনের পর দিন আমরা লাইনে দাঁড়াতে দেখি 1,500 টাকার লাইনে, প্রবলেমটা সেইখানে হয়ে যায় যে আমরা কেন তাকে একটা সরকারি চাকরি না দিয়ে, তার যদি 15,000 টাকা পাওয়ার যোগ্যতা থাকে, তাকে সেই যোগ্যতায় তাকে না এনে তাকে আমরা রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছি, 1,500 টাকা তাকে বেতন মানে ভাতা দিচ্ছি এবং তাতে ওরা খুশি হচ্ছে। একটা সরকারের কাজ তো এটা হওয়া ছিল না। আমরা সেইটার বিরুদ্ধে, সেইটা নিয়ে কথা বলছি। যে ছেলেটা পিএইচডি কমপ্লিট করেছে, যে ছেলেটা মাস্টার্স কমপ্লিট করেছে, তাকেও আজকে ওই বেকারদের লাইনে মমতা বন্দ্যোপাধ্যায় এনে দাঁড় করিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেরা যারা তৃণমূল করে, তাদের পরিবারের ছেলেমেয়েরা তারা কোটি কোটি টাকা ইনকাম করছেন। এই রাজনীতিটা আমরা দেখবো বলে পশ্চিমবঙ্গে আসিনি, এটার বিরুদ্ধেই কথা বলা। এবং এটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেকে ট্রোল করে আমরা নাকি যারা ভাতা নিচ্ছেন তাদেরকে ছোটো করছি। আমরা তাদেরকে ছোটো করছি না, এই যে ভাতার অভ্যেসটা তৈরি করে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে। দেখো, একটা কবিতা, একটা গল্প আমি পড়েছিলাম যে কারোর খিদে পেলে তোমার কাছে দুটো অপশান আছে। ধরো, তুমি তাকে রোজ একটা করে মাছ দিতে পারো, না হলে তোমার কাছে একটা অপশান আছে, তুমি তাকে একটা ছিপ কিনে দাও, সে যাতে নিজে মাছটা নিজে ধরে খেতে পারে, সেইটুকু স্বাবলম্বী তাকে করে তোলো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমটা বেছে নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেন আমি তাকে রোজ একটা করে মাছ দেবো, যাতে সে সারা জীবন আমার উপর নির্ভরশীল থাকতে পারে। একটা জেনারেশনকে পুরো নির্ভরশীল বানিয়ে রাখলেন। আমরা কতবার দেখেছি, কটা জেনারেশন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে নষ্ট করেছেন। সে সিঙ্গুরের সময় থেকে আজকে, সিঙ্গুরের সময় একটা জেনারেশন আজ 15-20 বছর হয়ে গেল, তার কোনো চাকরি নেই, সর্বনাশ করে দিল একটা জেনারেশনের। আরেকটা জেনারেশন দেখলাম যেখানে শিক্ষকরা তারা রাস্তায় দিনের পর দিন বসে থাকলো, তারা যোগ্য, তারপরেও তারা পাস করে তাদেরকে রাস্তায় বসে থাকতে হলো। আরেকটা জেনারেশন নষ্ট করলেন। আরও একটা জেনারেশন মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করলেন, যেখানে সেই সব ভুয়ো শিক্ষককে স্কুলে এনে ছাত্রছাত্রীদের পড়িয়ে সেই ছাত্রছাত্রীদেরকে মানে কি তৈরি করছেন। আর একটা জিনিস হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে যতদিন এই রাজ্যে ছেলেমেয়েদেরকে অশিক্ষিত রাখা যায়, আমার দলটা ফুলে ফেঁপে উঠবে। যদি একটা ছেলেমেয়ে শিক্ষিত হয়ে যায়, তার একটা সৃজন ভট্টাচার্য তৈরি হয়ে যায়, তাহলে কেউ ভবিষ্যতে আমার দলটা করবে না। তাই অশিক্ষিত থাক, একটা দেবাংশু থাক, একটা ওদের তৃণাঙ্কুর থাক, এইভাবে তাদের দলটা ফুলে ফেঁপে উঠবে। সিপিএমের মনে হয় সেই জায়গায় লড়াই। আর যে হিন্দুত্ববাদী রাজনীতির কথা বললে, তার বিরুদ্ধে প্রথম দিন থেকে লড়ে আসছে যে দলটা, ধর্ম নয়। যে জ্যোতি বসুর আমলে উনি বলেছিলেন
বা কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যরা বলেছিলেন যে দাঙ্গা করতে এলে মাথা ভেঙে গুড়িয়ে দেবো, সেই দলটার সময় হিন্দুরাও রাস্তায় বেরিয়ে তাদের ধর্মটা পালন করতে পেরেছে খুব ভালোভাবে, মুসলিমরাও তাদের সেই কাজটা করতে পেরেছিলেন, বিভিন্ন ধর্মের মানুষ তাদের কাজটা করতে পেরেছিলেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই কখন দেখছি, সকালে উঠে দেখছি উনি রেড রোডে গিয়ে নামাজ পড়েন, বিকেলে এসে ছট পুজো করছেন, কখন গিয়ে দুর্গাপুজোর ফিতে কাটছেন, এই কাজটা তো একটা মুখ্যমন্ত্রীর হওয়া ছিল না। এবং সরকারি টাকায়, আমি বিজেপিকে হাজার গাল দিই, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু কোনো দিন বিজেপিকে আমরা দেখিনি সরকারি টাকায় মন্দির কিংবা মসজিদ তৈরি করতে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন। মানুষকে এইটা বোঝাতে হবে, সিপিএমকে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে জিনিসগুলো বোঝাতে হবে। এইটা আশা করবো নির্বাচনের আগে সিপিএম করে উঠতে পারবে এবং সফলভাবে করে উঠবে। অর্থাৎ নৈতিকতা, সংগঠন, রাজনৈতিক ঐতিহ্য থাকা সত্ত্বেও সিপিএম কেন ফল করতে পারছে না, কি মনে হয়? দেখো, এমন একটা জায়গায় একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে না, সেটা টিভি মিডিয়া বলো বা মানুষের মধ্যে একটা বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে একটা বাইনারি ক্রিয়েট করে দেওয়া হয়েছে যে হয় তুমি তৃণমূলকে ভোট দাও, নয় তুমি বিজেপিকে ভোট দাও, এর বাইরে আর কিছু দেখো না। এই যে জিনিসটা তৈরি হয়ে গেছে বলে, আর সিপিএমের অনেকগুলো ভুল দিক আছে, যেমন আমরা মাঠে ময়দানে সেভাবে গ্রামে-গঞ্জে, যে প্রত্যন্ত গ্রামে, সেই লোকের কাছে সিপিএম এখনো পৌঁছাতে পেরেছে কিনা আমার অনেকটা এখনো ডাউট আছে। একটা প্রশ্ন করবো যে সিপিএম কে মূলত বলা হয় কলকাতা ভিত্তিক একটি দল, শহর ভিত্তিক একটি দল, কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে পৌঁছাতে পেরেছে আদৌ? এটা কতটা ওরা পেরে উঠতে পারছে তা আমি ভেতরের খবর জানি না। আমি আশা করব এই নির্বাচনে ওরা জিনিসটা ওভারকাম করে উঠবে। আমরা একসময় যেমন বলতাম যে সিপিএমে ইয়াং ব্রিগেডরা কেন আসে না, বুড়োদের দল, সাদা চুলওয়ালা লোকেদের দল, সেই জিনিসটা আজকে কাটিয়ে উঠেছে কিন্তু দলটা, সেই সমালোচনা ওরা গ্রহণ করেছে এবং সেখান থেকে একটা প্রতিকূল রহমানরা তৈরি হয়েছিল একসময়, সৃজন ভট্টাচার্যরা, দীপশিতা ধররা, ঐশী ঘোষ, শতরূপ ঘোষ, ময়ূক বিশ্বাস, দেবাঞ্জন দে, এত নেতৃত্বরা তৈরি করেছে এই দলটা। আমি বিশ্বাস করব মাঠে ময়দানে থেকেও, প্রত্যন্ত জায়গায় গিয়েও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা করে আসন্ন বিধানসভায় একটা ভালো ফল করতে পারবে। অর্থাৎ সাম্প্রতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে সিপিআইএম আগে প্রত্যেকটি বুথে এজেন্ট দিয়ে দেখাক, তারপর বড় বড় কথা বলুক। তিনি মূলত বোঝাতে চাইলেন যে সিপিআইএমে নাকি এজেন্ট দেবার লোক নেই বা ভোটে দাঁড়াবার মতন লোক নেই। কি বলবেন? এবং এক সময় বলতেন সিপিএমে ভোটে দাঁড়ানোর লোক নেই, তারপরে সিপিএমে যে ইয়াং ব্রিগেডরা তৈরি করেছিল সিপিএম একটা সময় শ্রম দিয়ে, দেখো একটা ইয়াং ব্রিগেডকে তৈরি করতে তো অনেকটা সময় লাগে, অনেকটা মানুষ লাগে, অনেকটা শ্রম লাগে, অনেকটা টাকা পয়সাও লাগে একটা প্রতিকূল রহমানদের তৈরি করতে। তারপরে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা নিজেদের দলের কোনো ইয়াং লিডারের উপর ভরসা না করে, কার উপর ভরসা করে, একটা প্রতিকূল রহমান একটা সিপিএম থেকে চুরি করতে হয় একটা করে। আমি এতদিন জানতাম ওরা গরু, কয়লা, বালি এগুলো চুরি করে, সিপিএম থেকে পুরো একটা নেতা চুরি করে নিচ্ছে এবং তারপরে ওর সামনেই দাঁড়িয়ে বলছে নাকি সিপিএমের এজেন্ট দেওয়ার এজেন্ট নেই। আমি বলছি আপনাদের লোক আছে তো, আপনাদের তৃণমূল করার লোক আছে তো, তাহলে আপনাকে কেন একটা বিজেপি থেকে একটা লোক নিতে হয়, কালকে একটা সিপিএম থেকে লোক নিতে হয়, কালকে একটা কংগ্রেস থেকে লোক নিতে হয়? আপনাদের তো নিজের নাকি, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন রামকৃষ্ণ তৃণমূল, শ্রমিক কৃষক তৃণমূল, সারদা তৃণমূল, সবাই তো তৃণমূল নাকি? তারপরেও কেন সিপিএম থেকে আপনাদেরকে ছেলে নিতে হচ্ছে? আপনারা মাঠে ময়দানে কেন একটা সৃজন ভট্টাচার্য, কেন একটা প্রতিকূল রহমানরা আপনারা কেন তৈরি করতে পারলেন না এতদিনে? আমি সিপিএমের 10টা নেতা নেত্রী যাদের খুব কম বয়স, যারা উঠে এসছে, তাদের নাম বলে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজটা করতে পারবেন? দুটো ভালো নেতার নাম বলতে পারবেন যারা গ্রহণযোগ্য আজকের দিনে দাঁড়িয়ে? তারপরে যদি কেউ এটা বলে, এদেরকে ভোটের রাজনীতি কখনো বলতে হয় এবং প্রতিকূল রহমানদের এগুলো মুখের ভাষা হয়তো প্রতিকূল রহমানদের কাছ থেকে শিখেছে এগুলো বলার জন্য, এবং প্রতিকূল রহমানরাও চেঞ্জ হয়েছে, তাই এই কথাগুলো বলে। এগুলো আসলেই কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো যে আসন্ন বিধানসভা নির্বাচন আসছে 2026 সালে, সেখানেই দেখা যাবে যে আমরা এজেন্ট দিতে পারি কিনা। এবং আমরা এজেন্ট দিতে পারি না, তারপরেও শুনেছি নাকি অনেক ছাপ্পা মারতে হয়, অনেক বুথ দখল করতে হয়, তারপরেও টিকিট চিবিয়ে খেয়ে নিতে হয়, ভোটের কাগজ চিবিয়ে খেয়ে নিতে হয়, ব্যালট বক্স নিয়ে দৌড়ে পালিয়ে যেতে হয়, পুকুরে ঝাঁপ মারতে হয়, এইসব করতে হয় এজেন্ট না থাকা অবস্থায়। যদি এজেন্ট আমাদের থাকতো তাহলে এই তো অভিষেক ব্যানার্জি ছুটিয়ে ছুটিয়ে মারা হতো, মানে রাজনৈতিকভাবে মারা বলছি, অন্তত ছুটিয়ে ছুটিয়ে মারা হতো। ওনার ভালো হোক, আগামী নির্বাচনে দেখা যাবে আমরা এজেন্ট দিতে পারি কি পারি না। না, গরু, বাছুর, বেইমান, দাদা বলতেও তোমার এখন ঘৃণা হচ্ছে, এতগুলো কথা আমরা তোমার ফেসবুক পোস্টে দেখলাম। কতটা রাগ হলো যখন দেখলে তোমাদেরই দলে একজন নেতা মৃদণ্ড বিক্রি করলো? দেখো, খারাপ তো লাগছে, প্রথম কথা খুবই খারাপ লাগছে, যার সাথে ব্যক্তিগত অনেকগুলো স্মৃতি তো আমাদের অনেকে জড়িয়ে। আমি তো তাও বলবো আমার 2 বছরের যদি স্মৃতি তুমি ধরো, যাদের 10 বছর, 15 বছর, 20 বছরের স্মৃতি জড়িয়ে, তাদের দিকটা দেখলেও আরও খারাপ লাগছে। যে ছেলেটা আমাদেরকে একসময় নীতি, আদর্শ, লড়াই এইসব কথা সামনে বসিয়ে আমাদের বলতো, এবং তাদের থেকে রাজনীতিটা আমাদের অনেকটা শেখার। কেউ যদি আমাকে প্রশ্ন করে, বা আগেও যারা করেছে যে তোমার রাজনীতি কী দেখে ইন্টারেস্ট হয়,
তখন আমি প্রথম যে 3-4 জনের নাম বলতাম তার মধ্যে একটা নাম কিন্তু প্রতীকুর রহমান থাকতো এবং ভবিষ্যতেও থাকবে। এটা তো মিথ্যা হয়ে যায় না যে প্রতীকুর রহমান আজকে তৃণমূলে চলে গেছে বলে আমি যে ছেলেটাকে দেখে রাজনীতি করতে এসেছিলাম বা রাজনীতির প্রতি ইন্টারেস্ট এসেছিল আমার, তার নাম প্রতীকুর রহমান নিশ্চয়ই। তো সেই জিনিসগুলোর পরে যখন সেই ছেলেটা আদর্শ নীতি একদিন সেই বুলি কপচিয়ে আজকে সে রাজ্যের সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত লোকটার হাত থেকে পতাকা তুলে, আমরা ঠিক মেলাতে পারছি না জিনিসটা। মানে খুবই সেদিন দেখে তো খুবই খারাপ লাগছিল যে প্রতীকুর রহমানের চোখে মানে একটা আগুন দেখেছিলাম সেদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে মাথা নিচু করে যেভাবে একটা বাধ্য ছাত্রের মতো দাঁড়িয়ে আছে দেখে খারাপ লাগে, কিন্তু কী করবো, কোথাও না প্রলোভন কাছে হয়তো ওরা হেরে গেল। একটা কথা আমাকে প্রতীকুর রহমান বলেছিল একবার, যে আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই যে এত লড়াই করছো, তারপরে যে মানে এত ট্রেন জার্নি বা মাঠে নেমে ময়দানে নেমে লড়াই করতে হয়, তোমাদের কাছ থেকে কখনো টিএমসি ইত্যাদির কাছ থেকে অফার আসেনি যে আমি একদিন নেতা করে দেবো, মন্ত্রী করে দেবো, গাড়ি থাকবে, বাড়ি থাকবে? সবার সাথে তো হয়, তোমাদের সাথে হয় না? তো আমাকে একটা কথা বলেছিল, দেখো ব্রাদার, এই লড়াই, তৃণমূলের সাথে লড়াই করাটা খুব ইজি ব্যাপার। মানে আমরা রোজ মাঠে ময়দানে লড়াই করছি, হাজার হাজার কমরেডরা করে, কিন্তু তার থেকে যে কঠিন লড়াইটা আমাদেরকে রোজ নিজের সাথে লড়তে হয় সেটা হচ্ছে লোভ, প্রলোভন, এইগুলোকে জয় করার জন্য। এগুলো রোজ আমাদেরকে হাতছানি দেয়, এগুলোকে আমরা যতদিন জয় করতে পারছি, এই লড়াইটা হচ্ছে কঠিন লড়াই। আমি মনে করি এই লড়াইটা উনি শেষ অবধি আর জয় করে উঠতে পারেননি। ওনার কাছে একটা অপশান ছিল, একটা বুদ্ধদেব ভট্টাচার্য হওয়ার, আরেক পাশে অপশান ছিল একটা ঋতব্রত কিংবা রেজ্জাক মোল্লা হওয়ার। উনি দ্বিতীয়টা বেছে নিয়েছেন, ওনাকে শুভকামনা। কি কেন ঠিক প্রতীকুর রহমান? তার আগেও আমরা দেখেছি যে সিপিআইএমের বিভিন্ন একজন নেতা তিনিও গেলেন তৃণমূলে, তারপর আমরা দেখেছি কানাইয়া কুমার, তিনিও গেছেন কংগ্রেসে। ঠিক কেন এসএফআই বা তৃণমূল ছেড়ে মানুষ দক্ষিণপন্থী রাজনীতি বেছে নিচ্ছে? কেন বেছে নিচ্ছে এখন তাদেরকে প্রশ্ন করতে হবে। হয়তো দক্ষিণপন্থা জিতে যাচ্ছে কিনা বা সিপিএমের আবার নতুন করে বামপন্থাটা ছাত্রছাত্রীদের পড়াতে হবে কিনা নতুন করে, সেটা মোহাম্মদ সেলিমদের হয়তো ভাবতে হবে। আমি খুব বড় বড় কথা বলছি, তবে দেখো মানে এরা কেন চলে যাচ্ছে তার দায় যারা সিপিএমে আছে তারা তো আর উত্তর দিতে পারবে না, বা যারা সিপিএমকে ভালোবাসে সে দায়টা তারা কেন নেবে? হয়তো কিছু অফার এসছে। আর হ্যাঁ, একটা জিনিস তো প্রতীকুর রহমান নিজেই বলেছে যে এই দলে নাকি প্রশ্নহীন আনুগত্য উনি চেয়েছিলেন, যে প্রশ্ন করলে সব রকম উত্তর পাবেন উনি আশা করেছিলেন, সেটা উনি পাননি, তাই নাকি দল ছেড়েছেন। আমার বিশ্বাস এখন ওখানে গিয়ে উনি প্রশ্ন করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন আনিস খানকে খুন করেছিলেন, সেই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করবেন। লিপস অ্যান্ড বাউন্সের টাকা কোথায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন। পার্থ চ্যাটার্জিকে প্রশ্ন করবেন 50 কোটি টাকা কোথায় লুকিয়ে রেখেছিলেন, কেন লুকিয়ে রেখেছিলেন, আর কোথায় কত টাকা লুকিয়ে রেখেছেন। ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করবেন সেদিন কেন স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খাচ্ছিলেন। আশা করব এই প্রশ্নগুলো উনি এবারে করতে পারবেন তৃণমূল কংগ্রেসে গিয়ে, এবং এই প্রশ্নগুলো করার পরে তার জিভ কাটা যাবে না। যে প্রতীকুর রহমান সিপিএমে থাকার সময় কমপ্লেন করেছিল যে আমাদের নাকি কর্পোরেট কালচার হয়ে যাচ্ছে দিনের পর দিন সিপিএমে, ওটা ওনার পছন্দ হচ্ছে না, সেই প্রতীকুর রহমান এখন টিএমসিতে যোগদান করার পরে আমি আশা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আইপ্যাক বলে সংস্থাকে কাজে লাগিয়েছিল প্রতীকুর রহমানের পছন্দ নয়, তাই সেটাকে ছেটে ফেলবে। আমি বিশ্বাস করব যে প্রতীকুর রহমান এই সিপিএম দলে থেকে ক্ষমতা, পদ, লোভ ইত্যাদি থেকে বঞ্চিত ছিল, সেই প্রতীকুর রহমান তৃণমূলে গিয়ে এখন সেইগুলো পাবে। আমার বিশ্বাস থাকবে, তাকে অভিনন্দন। এবং যে কথাটা আমরা এতদিন ধরে বলতাম না, একটা ছেলের গায়ে মাটির গন্ধ পাওয়া যায়, আমরা এখন থেকে বিশ্বাস করা শুরু করেছি যে মাটিতে একসময় ফুলের বাগানের চাষ হতো, সেই মাটি আজকে কোনো প্রোমোটারের হাতে চলে গেছে, সেখানে 10 তলা বিল্ডিং উঠেছে। আমাদের কাছে ওই চ্যাপ্টারটা ক্লোজ। আপনি মোহাম্মদ সেলিমের কথা বললেন, আমরা দেখলাম যে প্রতীকুর দা তিনি কিন্তু মোহাম্মদ সেলিমকে গব্বর বললেন। ঠিক আছে, এই ধরনের একটি মন্তব্য কী বলবেন? সে এখন মোহাম্মদ সেলিমকে গব্বর সিং বলবে, এখন মমতার মধ্যে লেনিন খুঁজে পাবে, এগুলো স্বাভাবিক। যারা দল পরিবর্তন করে সবার কাছেই সেটা হয়ে এসছে। দেখো, দল পরিবর্তন করার জন্য তো একটা অজুহাত দরকার হয়। একটা মানে কেউ তো আর এটা বলবে না যে আমার একটা চেয়ার দরকার, এবারে আমার একটা পদ দরকার, এবারে আমার একটু টাকার প্রয়োজন, সম্পত্তির প্রয়োজন, কেউ তো ডাইরেক্টলি বলবে না। পৃথিবীতে এই কাজটা একমাত্র একজনই করেছিলেন, তার নাম বাবুল সুপ্রিয়, যিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন আপনাকে বিজেপি থেকে আপনি বিজেপি ছেড়ে কেন চলে এলেন, না আমাকে ওখানে খেলতে নেয়নি। আপনি টিএমসিতে কেন আসছেন, আমাকে এখানে খেলতে নেবে। মানে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে পদ দেয়নি, এবারে পদ দেবে। বাকি দুনিয়াতে সবার কথা দেখে নাও, সবাই বলেছিলেন তাদের নিঃশ্বাস আটকে যাচ্ছে, এটা হচ্ছে, হ্যান হচ্ছে, কাজ করতে পারছি না। প্রতীকুর রহমানরা তাদের কোনো এক্সেপশন নয়, সেটা প্রতীকুর রহমান বুঝিয়ে দিল। এবং দেখো, যে মা বাবারা বা যে ইয়াং ছেলেমেয়েরা তারা রাজনীতিতে আসতে চায়, এখন তাদের মা বাবারা দেখাবে একটা প্রতীকুর রহমান যাতে আমার ছেলেটা না হয়ে যায়, ওই জন্য তাকে হয়তো রাজনীতিতে আসতে দেবে না। প্রতীকুর রহমান ওই জায়গাটা হয়তো নষ্ট করে দিল আজকে। সিপিআইএমের কিন্তু জোট নিয়ে বিভিন্ন মতবিরোধ রয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন,
বিভিন্ন আমরা দেখলাম সিপিআইএমের বিভিন্ন নেতারা বলছেন যে জোট করলে কিন্তু তারা এই বিষয়ে মত প্রকাশ করছে না। তোমার কি মনে হয় যে আমাদের হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধা কি উচিত, বা কতটা নৈতিকতা বলে মনে করো? দেখো, একটা জিনিস হচ্ছে না, দুটো দিক আছে। আমি এখনও অবধি জানি না কোনটা ঠিক বা কোনটা ভুল, তবে দুটো দিক আছে এবং দুটো দিককেই আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। একটা হচ্ছে, একটা জিনিস তো এটা সত্যি যে একটা সাম্প্রদায়িক শক্তি ওই হুমায়ুন কবির, তার সাথে কেন সিপিএমকে আমি একসাথে একটা আসনে বসতে দেখবো, জোট করার কথা ভাববো, সেটা নিয়ে তো আমার একটা রাগ হয়, একটা তো অভিমান সেই জায়গা থেকে আছে। আবার এটাও সত্যি, মানে যেমন নীতি নৈতিকতা প্রশ্নগুলো এখানে চলে আসে, যে কারণে অনেক সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছিলো, নীতি নৈতিকতা আদর্শ সিপিএমের সাথে এগুলো কি যায়? সত্যি যায় না। কিন্তু আরেক দিকে এটা সত্যি যে এই হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক বক্তব্য রাখার পরেও তাকে কিন্তু মন্ত্রী করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই হুমায়ুন কবির সাম্প্রদায়িক শক্তি জানার পরেও বিজেপির মতো দল তাকে টিকিট দিয়েছিল। কিন্তু সিপিএম শুধু একটা বৈঠক করেছে বলে আজকে সিপিএমকে দায় নিতে হচ্ছে, কিন্তু ওনারা মন্ত্রী করে জিতবেন, তাকে জেতাবেন, হাজার হাজার সমর্থন তার জন্য চলে আসবে, বিজেপিতে এলে বিজেপি টিকিট দেবে, কিন্তু আমরা বসে বৈঠক করতে পারবো না। এই জন্য একটা আমাদের সিপিএমের একজন নেতা বলেছিলেন যে সব নীতি নৈতিকতার দায় কি শুধু আমাদের? এই জিনিসগুলো না আমার কোথাও না কোথাও দুটো দিক ঠিক মনে হয়, আবার দুটো দিকই মনে হয় কোথাও না কোথাও যে এটা না হলেও পারতো। তবে একটা জিনিস আমার যেটা খারাপ লাগে, যেটা বলতেই হয়, একটা জিনিস দৃষ্টিকটু লেগেছে যে মোহাম্মদ সেলিমকে কেন ওই হোটেলে আসতে হলো দেখা করার জন্য। যদি জোট করতেই হতো, হুমায়ুন কবিরকে ওই রাজপ্রাসাদ ছেড়ে আলিমুদ্দিনে আসতে হতো, সেইখানে বসে মিটিং করতে হতো। সেই জিনিসটা হলে হয়তো আরেকটু দেখতে ভালো লাগতো। যাই হোক, আবার এটাও সত্যি যে এই জিনিস যদি না হতো, তাহলে দলে একটা প্রতীকুর রহমানের মতো ফোঁড়া আছে কি না সেটাও আমরা জানতে পারতাম না। যাই হোক, ওইটার বাহানা দিয়ে তো প্রতীকুর রহমানরা বেরাতে পেরেছে, তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পেরেছে। ওইটা না হলে হয়তো ওই ফোঁড়াটা আরও ধীরে ধীরে ভবিষ্যতে হয়তো ক্যান্সারও হতে পারতো সেই জিনিসটা। সেটা তার আগে আমরা ধরা পড়ে গেছে, সেটা একটা ভালো দিক। তবে আশা করব হুমায়ুন কবিরদের মতো শক্তিকে যেন সাথে না নিয়ে আমরা ভোটে লড়তে পারি। তাতে যদি আমরা শূন্য থাকি, যদি শূন্যর গোড়ায় যদি কাটাতেও না পারি, তাতেও আমাদের কোনো খারাপ লাগবে না। কিন্তু যে হুমায়ুন কবির কথা বলছি, তাকে যেন দলে নিয়ে আমরা যেন সেই সম্মানটা মানুষের মধ্যে যে একটা আবেগ ছিল দলটাকে নিয়ে, সেটা যেন নষ্ট না করি। শেষ প্রশ্ন, যদি একদিনের মুখ্যমন্ত্রী তোমায় করা হয়, তুমি তাদের 3টে বড় পরিবর্তন কি করবে? 3টে না, তো অনেক কাজ সেভাবে দেখা আছে। আমি একটা জিনিস, এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে দেখো যে বেসিক নেসেসিটি, শিক্ষা, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, এই বিষয়ে সবচেয়ে বেশি জোর দেব। আমি একটা ভিডিও করেছিলাম যেখানে খুব একটা বড় ব্যাপার দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করবো ইত্যাদি ইত্যাদি, সেগুলো ভিডিওর জন্য শুনতে ভালো লাগে, কিন্তু একদিনে তো সেগুলো পসিবল নয়। নিশ্চয়ই আমার কাছে সেই ক্ষমতা থাকলে নিশ্চয়ই যারা দুর্নীতি এতদিন ধরে করে এসেছে, যারা এত জীবনকে রাস্তায় বসিয়েছে, তাদের চোখের জল হয়ে কান্না হয়ে বেরিয়েছে, সেই কাজটা যারা করেছে তাদেরকে তো জেলে ঢোকানোর ইচ্ছা সবসময় থাকবে। কিন্তু তার আগে যে বেসিক কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিন ধরে করেননি, যে 8200 স্কুল এখনও বন্ধ আছে, সেই স্কুলগুলোকে শুরু করতে চাই। যে স্বাস্থ্য ব্যবস্থায় আজকে হসপিটালে গিয়ে আজকে রোগীকে রাস্তায় পড়ে, বেড না পেয়ে রাস্তায় পড়ে এখানে মারা যেতে হয়, সেটার কিছু পরিবর্তন করতে চাই। এমন একটা সিস্টেম করতে চাই যেখানে ওই যেমন রেলওয়ের টিকিট আমরা অনলাইনে কেটে রেলের সিট বুক করি, সেখানে একটা গরিব মানুষ অনলাইনে সে একটা তার হসপিটালের বেড ঠিক করতে পারবে। কোনো নেতারা ওই উডবানের মতো গিয়ে ওখানে দিনের পর দিন শুয়ে থাকতে পারবে না। ওই উডবানটা যেন গরিব মানুষের জন্য হয়, সেই সব জিনিসগুলোর করার কথা ভাবতাম। এবং যে মিড ডে মিলে ছেলেমেয়েরা এখনও ঠিকঠাক খাবার পায় না, খাবারে টিকটিকি, সাপ ইত্যাদি দেখা যায়, সেই জিনিসগুলো কোথাও না কোথাও পরিবর্তন করার চেষ্টা করতাম। এবং কিছু কিছু একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ করতাম আমি, কিন্তু এই যে ভাতা চলছে, এত ভাতা নিয়ে কথা হয়, ভাতা কিন্তু বন্ধ করতাম না। একটা জিনিস বন্ধ করতাম, তা হলো এই যে পুজোয় অনুদান, ক্লাবে ক্লাবে অনুদান, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, আমি এই জিনিসগুলোকে বন্ধ করতাম। এবং সেই টাকায় একটা ছেলে মেয়ে আজকে ধরো 1500 টাকা দিয়ে একটা বেকার আজকে লাইনে দাঁড়িয়েছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল থেকে বলছে কি না, ওরা যে পরীক্ষায় ফর্ম ফিল আপ করে সেই টাকাটা তো ওদের কাছে থাকে না, আমি 1500 টাকা দিচ্ছি, তোমরা ফর্ম ফিল আপ করো। আমি কী করতাম, সেই পুজোর অনুদানের টাকাটা বাঁচিয়ে রেখে ওই ছেলে মেয়েদের আমি যে পরীক্ষার ফর্ম ফিল আপটা যাতে ফ্রি হয়ে যায়, তারা যাতে ফ্রিতে ফর্ম ফিল আপটা করতে পারে, যারা পরীক্ষায় যে একটা বেসিক ফি নেয় সরকার, সেই জিনিসটা আমি মুকুব করে ফেলতাম। এই বেসিক কাজগুলো করতাম, তার মধ্যে আরও অনেক কাজ আছে। এবং একটা তো ইচ্ছে থাকতো, যারা এতদিন ধরে দুর্নীতি করেছে, যে কাজটা বিজেপি করছে না, প্রধানমন্ত্রীরা একটা সেটিং, কোনো একটা কোথাও সেটিংয়ের কারণে দিনের পর দিন যারা জেলের বাইরে আছে, চেষ্টা করতাম একদিনের মধ্যে যেন তাদেরকে জেলে ভরা যায়। ওটা সম্ভব কতটা হতো জানি না, কিন্তু সেই ইচ্ছাটা আমার থাকতো।